হ্যালো এভরিওয়ান, তোমাদের অঙ্কের একটি নতুন প্র্যাকটিস সেটে তোমাদের স্বাগত জানাই। ক্লাসটি তোমাদের যারা ডাব্লিউপি ক্যাপি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। দেখো প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে একটি শ্রেণীতে এ ও বি সেকশনের ভাগ করা হলো, মানে দুটি সেকশন রয়েছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এ সেকশনের 20টি ছাত্রের পাসের হার হচ্ছে 80%, তার মানে এ সেকশনে 20 জন ছাত্র রয়েছে, তার 80% হচ্ছে কি না পাস করেছে, এবং বি সেকশনের 30টি ছাত্রের পাসের হার হচ্ছে 70%। উভয় সেকশনের পাসের হার কত? তাহলে এখানে মোটমাট দুটো সেকশনে কতজন, মানে উভয় সেকশনের পাসের হার তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিভাবে তোমরা করবে। ঠিক আছে, দেখো এ সেকশনে ছাত্রের সংখ্যা রয়েছে কত না 20 জন। ঠিক আছে, 20 জনের মধ্যে পাস করেছে কত না পাস করেছে 80%। তার মানে পাস করেছে 20 জনের 80%, মানে কত হবে না 20 ইন্টু 80 বাই কত না 100। কাটাকাটি যদি করি এই দুটো শূন্য দুটো শূন্য, তার মানে 16 জন পাস করেছে এ সেকশনে। ঠিক আছে, এবার বি সেকশনে রয়েছে কতজন না 30 জন। 30 জনের মধ্যে পাস করেছে কত, 30 জনের কত পার্সেন্ট না 70%। ঠিক আছে, তাহলে তাহলে 30 জনের 70% কত হবে না 30 গুণিত কত হবে না 70 বাই কত হবে না 100। ঠিক আছে, দুটো শূন্যর সাথে ক্যান্সেল, তার মানে 3 সাথে 21 জন। তার মানে এখানে টোটাল মোট পাস করেছে দুটো সেকশনে মিলে 16 প্লাস 21, তার মানে হচ্ছে কত না 37 জন। ঠিক আছে, আর এখানে মোট পরীক্ষার্থী বা মোট ছাত্রের সংখ্যা হচ্ছে কত, দুটো সেকশনে মিলে 20 প্লাস 30 মানে 50 জন। ঠিক আছে, 50 জন ছাত্রের মধ্যে পাস করেছে কতজন না 37 জন। ঠিক আছে, তাহলে 100 জনে কতজন পাস করবে সেটাই হচ্ছে তোমার পাসের শতকরা হার। ঠিক আছে, তাহলে একজনে পাস করবে কতজন না একজনে পাস হবে কত না 37 বাই কত করবে না 50। তাহলে 100 জনে পাস করবে কতজন না 100 জনে পাস করবে দেখো 37 বাই কত না 50 গুণিত কত হবে না 100। কাটাকাটি যদি করি 50 দুগুণে 100, তাহলে 37 দুগুণে হচ্ছে কত না 74%। তাহলে মোটমাট দুটো সেকশনে মিলে পাসের হার, উভয় সেকশনে মিলে পাসের হার হচ্ছে কত 74%। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। এবার চলে যাব আমরা 2 নম্বর প্রশ্নে। ঠিক আছে, আর তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে প্র্যাকটিস সেটগুলো পাবে, ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখো, পুরো ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, একদম ফ্রিতে তোমরা প্র্যাকটিস সেট তোমরা সময় ধরে গুগল ফর্মের মাধ্যমে প্র্যাকটিস সেটগুলো তোমরা দিতে পারবে। দেখো রাকেশ এবং মোহনের গড় বয়স হচ্ছে 15, এবং মোহন এবং রমেশের গড় বয়স হচ্ছে 12। রাকেশ এবং রমেশের বয়সের গড় হচ্ছে 13, তাহলে মোহনের বয়স কত? তাহলে দেখো প্রথম এইখান থেকে দেখো রাকেশ এবং মোহনের গড় বয়স হচ্ছে 15। এইখান থেকে আমরা বলতে পারি যে রাকেশ, ঠিক আছে, রাকেশ প্লাস হচ্ছে কি না মোহন। ঠিক আছে, দুজনের মোট বয়স কত হবে না দুজনের গড় বয়স দেওয়া রয়েছে 15, তার মানে মোট বয়স হবে 15 দুগুণে হচ্ছে কত না 30। এবার দেখো এখান থেকে দেখো মোহন এবং রমেশের গড় বয়স হচ্ছে 12, তার মানে এখানে আমরা লিখতে পারি যে মোহন প্লাস রমেশ এই দুজনের মোট বয়স কত হবে না এদের গড় বয়স হচ্ছে কত 12, তার মানে 12 দুগুণে হবে কত না 24 বছর। এবার দেখো এখানে দেখো রাকেশ ও রমেশের বয়সের গড় হচ্ছে 13, তার মানে এখানে বলতে পারি যে রাকেশ, ঠিক আছে, রাকেশ ও রমেশের গড় বয়স, এই গড় বয়স দেওয়া রয়েছে কত না 13, তার মানে মোট বয়স হবে 13 দুগুণে হচ্ছে 26 বছর। ঠিক আছে, আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এবার দেখো রাকেশ প্লাস রাকেশ, মানে বাঁ দিকে আমরা দুবার করে পাচ্ছি। দেখো রাকেশ রাকেশ, মোহন মোহন, রমেশ রমেশ, তাহলে একেবারে আমরা কি করব 2 ইন্টু রাকেশ প্লাস কি করব রমেশ প্লাস মোহন। ঠিক আছে, এদের বয়সের যোগফল হচ্ছে কত দেখো 24 আর 26 আর 24 হচ্ছে কত 50, আর 30 হচ্ছে কত 80। তাহলে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রাকেশ প্লাস রমেশ
প্লাস হচ্ছে মোহন, ঠিক আছে। এদের তিনজনের বয়সের সমষ্টি হবে কত, 80 বাই কত হবে না 2, তার মানে কত হবে 40। এখানে প্রশ্নে মোহনের বয়স চেয়েছে, তাহলে এখানে দেখো রাকেশ, রমেশ এবং মোহনের তিনজনের বয়সের যোগফল হচ্ছে 40। 40 থেকে যদি আমরা রাকেশ এবং রমেশের বয়স আমরা যদি বিয়োগ করে দিতে পারি, তাহলে মোহনের বয়স আমরা পেয়ে যাব। এখানে দেখো 3 নম্বর লাইন থেকে রাকেশ ও রমেশের বয়সের যোগফল হচ্ছে কত, 26। তাহলে মোহনের বয়স হবে কত না, মোহনের বয়স হবে, দেখো তিনজনের বয়স হচ্ছে 40, 40 থেকে রাকেশ এবং রমেশের বয়স আমরা বিয়োগ করে দেব, তাহলে 40 মাইনাস হচ্ছে 26, তার মানে কত হবে না 14 বছর। তাহলে মোহনের বয়স হবে কত, 14 বছর। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্ন এখানে কি বলছে, দেখো 3 নম্বর প্রশ্ন এখানে বলছে যে একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% হচ্ছে ছাত্রী আর 70% ছাত্র পাস করেছে। মোট পাসের হার হচ্ছে কত, 75% হয়, তাহলে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। ঠিক আছে, তাহলে একটি পরীক্ষায় মোট রয়েছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 480 জন, তার মধ্যে 85% ছাত্রী পাস করেছে, ছাত্রীদের 85% এবং ছাত্রদের 70% পাস করেছে এবং মোটের উপর 75%। আর এখানে বলেছে কতজন ছাত্র পরীক্ষায় কতজন উপস্থিত ছিল, এটাকে আমরা এলিগেশন লাগিয়ে দেব। দেখো এদিকে দেখো গার্লস করলাম, এদিকে করলাম বয়েজ। ঠিক আছে, গার্লস পাস করেছে কত না, গার্লস পাস করেছে তোমার 85%, ঠিক আছে 85%, আর বয়েজ পাস করেছে কত 70%, ঠিক আছে। আর মোটের উপর পাস করেছে কত না 75%, তাকে এখানে লিখবে। আবার এলিগেশন লাগিয়ে দাও, দেখো 85 মাইনাস 75 মানে কত হবে না 10। আবার দেখো 75 মাইনাস 70 মানে কত হবে, দেখো 5। তাহলে এখানে দেখো বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হচ্ছে কত না 5 কে 5, 5 দুগুণে 10, তার মানে কত না 1:2। ঠিক আছে, তাহলে মোট বালক এবং বালিকার মোট কত একক হচ্ছে 1 + 2 মানে হচ্ছে 3 একক। ঠিক আছে, এখানে দেখো 3 এককের মান দেওয়া রয়েছে কত না 480 জন, মোট পরীক্ষার্থীর সংখ্যা যেটা 480 জন। এখানে বলেছে যে ছাত্র সংখ্যা কত, মানে কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল। তো এখানে ছাত্র ছিল কত না 2 একক, তাহলে এখান থেকে আমরা 2 এককের মান বার করব। 3 এককের মান হচ্ছে কত 480 জন, তাহলে 480 বাই কত লিখবো আমরা 3, তাহলে 2 এককের মান হবে গুণিত 2। 3 দিয়ে যদি আমরা 480কে কাটি তাহলে কত হবে না 160, তাহলে 160 গুণিত 2 তার মান হবে 320 জন। তাহলে 320 জন ছাত্র উপস্থিত ছিল, তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো। যারা এখনো মানে পাটিগণিত বা অ্যারিথমেটিক তোমরা চ্যাপ্টার ওয়াইজ করোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। ঠিক আছে, আর যারা অলরেডি করে নিয়েছো তারা প্র্যাকটিস করো। ঠিক আছে, সময় ধরে তোমরা প্র্যাকটিস করবে। দেখো 300 টাকা PQR এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে QP অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে এখানে বলছে QP অপেক্ষা 30 টাকা বেশি পায়, তার মানে P যত টাকা পাবে Q তার থেকে 30 টাকা বেশি পাবে। আবার দেখো আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পাবে। তাহলে প্রথম আমরা লিখে নেবো এখানে দেখো PQR। ঠিক আছে, PQR। এখানে যদি P যদি 1 টাকা পায় তাহলে Q কত পাবে না Q পাবে P থেকে 30 টাকা বেশি, তার মানে কি হবে না P এর টাকার সাথে 30 টাকা যোগ হবে। আর আর পাবে Q অপেক্ষা 60 টাকা বেশি, তার মানে Q যা পাবে তার সাথে কি হবে না 60 টাকা কি হবে না যোগ হবে, তার মানে আর পাবে কত x + 90 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা। এবার দেখো এখানে বলছে তিনজনের মোট টাকা কত হবে না 300 টাকা, তার মানে P এর টাকা হচ্ছে x টাকা প্লাস Q টাকা হচ্ছে কত x + 30। ঠিক আছে, x + 30 এবং আর এর টাকা হচ্ছে কত x + 90। তাহলে এখানে তিনজনের অংশ সমান হবে কত না 300 টাকা। ঠিক আছে, এখানে দেখো x + x + x যোগ বলে কত হচ্ছে 3x, ডান দিকে হচ্ছে কত না 300
এবার দেখো 30 প্লাস 90 যোগ বলে কত 120, 120কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে মাইনাস 120। তাহলে এখানে দেখো 3x সমান কত হচ্ছে না 180। ঠিক আছে, 300 থেকে যদি 120 মাইনাস করি তাহলে কত হবে 180। তাহলে 1 সমান হবে কত না 180 বাই হচ্ছে 3, তার মানে হচ্ছে কত না 60। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা x এর মান পুট করে দেব, আমরা p q এবং r এর এদের ভাগগুলো আমরা অংশগুলো পেয়ে যাব। তাহলে এখানে বলেছে তাহলে তাদের অংশের অনুপাত কত হবে না দেখো p অনুপাত q অনুপাত r। দেখো p এর অংশের পরিমাণ কত হবে না 60 টাকা, 60 টাকা। q এর পরিমাণ কত হবে না 1, দেখো 60 প্লাস 30 মান কত হবে 90 টাকা। ঠিক আছে, আর এর পরিমাণ কত হবে দেখো 60 প্লাস 90, 60 প্লাস 90 মানে হচ্ছে কত না 150 টাকা। ঠিক আছে, দেখো একটা শূন্য ক্যান্সেল করে দাও, 3 দ্বারা কাটবে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 পাঁচা 15। তাহলে পি কিউ এবং আর এদের অংশের অনুপাত হবে কত 2:3:5। তার মানে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার চলে যাব আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্ন এখানে কি বলছে, দেখো কি বলছে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত হচ্ছে 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে। এখানে দেখো গার্লস এবং বয়েজ। ঠিক আছে, বালিকা এবং বালকের, দেখো গার্লস বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হচ্ছে কত 4:3। তার মানে টোটাল ক ইউনিট হচ্ছে 4 প্লাস 3 মানে হচ্ছে কত 7 একক। ঠিক আছে, এখানে 7 এককের মান দেওয়া রয়েছে কত 49। ঠিক আছে, তাহলে 7 এককের মান হচ্ছে কত না 49, মানে 49 জন। ঠিক আছে, এখানে বালক এবং বালিকার সংখ্যা বার করব। যদি 4 এককের মান বার করি তাহলে হবে বালিকার সংখ্যা। তাহলে দেখো গার্ল সমান কত হবে না দেখো 4 এককের মান আমরা বার করব। তো দেখো 49 হচ্ছে কতর মান না 7-এর মান, তাহলে 22/7 ইন্টু কত করব না 4। 7 দিয়ে যদি 49কে কাটি তাহলে হবে 7, তার মানে 4 7 কত 28 জন। ঠিক আছে, তাহলে বালিকার সংখ্যা হবে কত 28 জন। আর বালকের সংখ্যা কত হবে না বালকের সংখ্যা হচ্ছে 3 একক। তাহলে দেখো 3 এককের মান বার করব আমরা। দেখো 49 হচ্ছে কত না 7-এর মান ইন্টু কত 3, তার মানে কত হবে 7 7 49, 3 7 হচ্ছে 21 জন। তাহলে বালকের সংখ্যা হবে কত 21 জন। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার হচ্ছে তোমার দেখো এখানে কি বলছে না 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে গেল। তাহলে এখানে দেখো বালিকার সংখ্যা এবং বালকের সংখ্যার অনুপাত কত হবে। তো দেখো প্রথমে বালিকা ছিল কত 28 জন, 28 জন থেকে 4 জন ছেড়ে চলে গেল, তার মানে এখানে বালিকার সংখ্যা কত হবে 24 জন। আর বালকের সংখ্যা যা ছিল তাই থাকবে, মানে 21 জন। তাহলে 24 ইন্টু 21, তার মানে এটাকে কাটবো আমরা 3 দ্বারা। তাহলে 3 8 24 আর 3 7 21। তাহলে এখানে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত হবে কত না 8:7। তার মানে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি হবে সঠিক উত্তর। চলো এবার চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউপি ক্যাপির জন্য ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। কি বলছে কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক, প্রথম সংখ্যা ধরে নিচ্ছি এ, তাহলে তার অর্ধেক করে দিলাম মানে /2। দ্বিতীয় সংখ্যার হচ্ছে 65%, দ্বিতীয় সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি বি, এর 60% কত হবে না এর 60% হবে বি গুণিত 65 কত হবে না 100। তখন কিন্তু এই দুটো কি হচ্ছে, এই দুটোর মান হচ্ছে সমান। এবার কাটাকাটি করব। দেখো 2 দ্বারা যদি 100কে কাটি তাহলে 50 দুগুণে 100। আবার 5 দ্বারা কাটবো, দেখো 5 13 হচ্ছে 65 আর 5 10 হচ্ছে 50। তাহলে দেখো এ বাই বি সমান কত হবে না 13/10। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে কত এ অনুপাত বি সমান কত হবে না 13:10। ঠিক আছে, 13:10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 13:10, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার চলে যাব আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো 7 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো বলছে যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। ঠিক আছে, ক বছরের জন্য 3 বছরের জন্য।
যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত, তার মানে আসলের পরিমাণ কত। তাহলে দেখো সেই সুদ বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য, যদি সুদের পরিমাণ 1% বেশি হতো তাহলে 3 বছরে কত পার্সেন্ট অতিরিক্ত সুদ পাওয়া যেত সেটা আমরা বার করব প্রথম। তাহলে দেখো অতিরিক্ত সুদের পরিমাণ কত হবে না, দেখো 3 বছর রাখা হচ্ছে টাকাটা, 1% করে হচ্ছে অতিরিক্ত, তার মানে 3 গুণিত 1%, তার মানে 3% অতিরিক্ত পাওয়া যেত। এখানে 3%-এর মান দেওয়া রয়েছে কত, 5100 টাকা। ঠিক আছে, এখানে আসলের পরিমাণ তার মানে 100%-এর মান এখানে বার করতে হবে। তাহলে দেখো 3% এর মান হচ্ছে কত না 5100 টাকা, 15100 এত টাকা। তাহলে এখানে দেখো 100%-এর মান কত হবে, তো দেখো তাহলে হচ্ছে কত 5100 বাই হচ্ছে কত না 3 ইন্টু কত না ইন্টু করবে 100, কাটাকাটি করবে, দেখো 317 এ হচ্ছে 51, তার মানে হচ্ছে 1700। তাহলে 1700 ইন্টু 100 যদি গুণ করো তাহলে 17, তারপরে হবে কত না 4টা শূন্য হয়ে যাবে, তার মানে 1,70,000 টাকা হবে তোমার অর্থের পরিমাণ। ঠিক আছে, আশা করি তোমরা ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ হবে সঠিক উত্তর। চলো এবার চলে যাব আমরা পরের প্রশ্নে চলে যাব, 8 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে 9 গুণ। দেখো মন দিয়ে তোমরা দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে 9 গুণ এবং মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর হলে পুত্রের বয়স কত। তাহলে দেখো এখানে হচ্ছে পুত্র আর এখানে হচ্ছে পিতা, তারপর হচ্ছে কি না মাতা। ঠিক আছে, মাতা। এখানে কি বলছে না পুত্রের বয়স আমরা ধরে নেব এখানে 1 বছর, তাহলে পিতার বয়স কত হবে না পিতার বয়স হবে পুত্রের বয়সের 9 গুণ, তার মানে পুত্রের বয়সে 9 গুণ, তার মানে পিতার বয়স হবে কত 9 গুণিত x মানে 9x বছর। আর মাতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 8 গুণ, তার মানে মাতার বয়স হবে কত 8x বছর। আর প্রশ্নে বলেছে পিতা ও মাতার বয়সের যোগফল হচ্ছে 51 বছর, তার মানে পিতার বয়স হচ্ছে 9x প্লাস মাতার বয়স হচ্ছে কত 8x, এই দুজনের বয়সের যোগফল দেওয়া রয়েছে কত 51 বছর। তার মানে এখানে দেখো 8 আর 9 হচ্ছে কত 17x। ঠিক আছে, সমান হচ্ছে কত 51, তাহলে x এর মান হচ্ছে কত, এখান থেকে আমরা পেয়ে গেলাম 3। এখানে বলেছে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স x এর মান যেটা সেটাই হবে পুত্রের বয়স, মানে হচ্ছে পুত্রের বয়স হচ্ছে 3 বছর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার চলে যাব আমরা 9 নম্বর প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্ন এখানে বলছে যে 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে কত 3:4। তাহলে দেখো 7 বছর পূর্বে, ঠিক আছে 7 বছর পূর্বে, ঠিক আছে 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে কত 3 হচ্ছে কত না 4। এবার দেখো 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 7:8, তার মানে এখানে আমরা একটা বর্তমান পাবো। ঠিক আছে, বর্তমান পাবো, তারপরে পাবো আমরা 9 বছর পর হবে। ঠিক আছে, 9 বছর পর, 9 বছর পর এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে কত 7:8। ঠিক আছে, 7:8। এখানে দেখবে এ ও বি এর এখানে দেখবে তফাৎ কত রয়েছে না 1। এখানেও যদি তফাৎ যদি 1 থাকে সেম থাকে তাহলে দেখো, তাহলে এখানে আমরা বলতে পারি 4 থেকে হয়েছে 8, তার মানে কত একক হয়েছে এখানে না 4 একক বেড়েছে। কত একক দেখো ভালো করে বুঝো, এখানে 4 একক বেড়েছে। তাহলে 7 বছর পূর্ব থেকে 9 বছর পর্যন্ত যাওয়া, তার মানে এটা ক বছর না দেখো 7 বছর পূর্ব থেকে বর্তমানে আসা, তার মানে এখানে হচ্ছে কত 7 বছর। আর বর্তমান থেকে 9 বছর পর যাওয়া, তার মানে এখানে হচ্ছে 9 বছর। তার মানে 7 আর 9 হচ্ছে 16 বছর। এই যে গ্যাপ 4 থেকে 8 মানে 4 একক, এই 4 এককের মান হচ্ছে কত না এখানে 4 এককের মান হচ্ছে তোমার মান হচ্ছে 9 + 7 মানে 16 বছর। ঠিক আছে, 4 এককের মান হচ্ছে কত 16 বছর। ঠিক আছে, এখানে বলেছে যে বিয়ের বর্তমান বয়স কত, তাহলে এখানে বিয়ের বয়স বার করব আমরা। 7 বছর পূর্বে বয়স কত ছিল বিয়ের সেটা বার করব, তার মানে 4 একক, তার মানে 4 এককের মান হচ্ছে কত এখানে 16 বছর। ঠিক আছে, দেখো বিয়ের বয়স এখানে কত হচ্ছে 4 একক,
তার মানে এখানে 4 এককের মান হচ্ছে কত 16 বছর। এবার বলছে কি বর্তমান বয়স কত, তার মানে বর্তমানে এটা হচ্ছে তোমার 16 বছর, বিয়ের বয়স হচ্ছে সেটা হচ্ছে 7 বছর পূর্বে 4 একক ছিল। ঠিক আছে, তাহলে বর্তমানে বয়স কত হবে না, বর্তমানে এর বয়স হবে কত না 7 বছর আগে ছিল 16 বছর, বর্তমানে হবে 16 প্লাস 7 মানে হচ্ছে কত 23 বছর। ঠিক আছে, বর্তমানে বিয়ের বয়স হবে কত 23 বছর। আশা করি তোমরা ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো কি বলছে, এ কোনো একটি কাজ, দেখো এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে। ঠিক আছে, দেখো এ একটি কাজ কত দিনে করে না 4 ডেজ মানে 4 দিনে করে। আবার দেখো বি সেই কাজটি শেষ করতে 12 দিনে, শেষ করতে পারে 12 দিনে, তার মানে বি সেই কাজটি কত দিনে করবে না 12 দিনে করবে। ঠিক আছে, 12 দিনে করবে। তাহলে দুজনে মিলে একত্রে কাজটি কত দিনে করবে। তাহলে এখানে দেখো এই যে দেখো এ সময় লাগছে 4 দিন, বি এর সময় লাগছে পুরো কাজটি 12 দিন। এই দুটো লসাগু নেবে, 4 এবং 12 লসাগু কত হবে না 12। এই 12 হবে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এই 12 হচ্ছে টোটাল ওয়ার্ক। এরপর এদের কর্মদক্ষতা আমরা বার করব। কর্মদক্ষতা কি করে বার করি না, টোটাল ওয়ার্ককে আমরা দেখো টোটাল ওয়ার্ক হচ্ছে 12 বা এর পুরো কাজটি করতে কতদিন সময় লাগে 4 দিন, তার মানে একে 4 দিয়ে আমরা ভাগ করব, তার মানে এর কর্মদক্ষতা হচ্ছে কত 3। এবার দেখো বি এর কর্মদক্ষতা কি করে বার করব, টোটাল ওয়ার্ক হচ্ছে 12 এবং বি এর পুরো কাজটি করতে সময় লাগে কত 12 দিন, তার মানে এখানে একে 12 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে বি এর কর্মদক্ষতা হচ্ছে 1। তার মানে এ একদিনে 3 একক কাজ করে আর বি একদিনে কাজ করে কত 1 একক। তার মানে এখানে টোটাল এক কাজ রয়েছে কত 12 একক। তাহলে 12 একক কাজ করতে কত সময় লাগবে এ এবং বি এর একসাথে, এ এবং বি এর তাহলে মোট কর্মদক্ষতা দিয়ে টোটাল ওয়ার্ককে আমরা ভাগ করে দেব। টোটাল ওয়ার্ক হচ্ছে 12 একক আর এখানে মোট কর্মদক্ষতা হচ্ছে এদের 3 প্লাস হচ্ছে 1, তার মানে হবে কত না 4, তার মানে 3 দিন। ঠিক আছে, এ এবং বি এরা একসাথে 3 দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে, আশা করি ক্যালকুলেশনটি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখো দেখো হ্যাঁ, যারা প্র্যাকটিস সেট মানে গুগল ফর্মে যারা প্র্যাকটিস করতে চাইছো টাইম ধরে, তারা কিন্তু এই প্র্যাকটিস ক্লাস ফর আপকামিং এক্সাম ডাব্লিউবি ক্যাপি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকলো, অথবা টেলিগ্রাম চ্যানেল ই আলোর দিশা টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। চলো দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে যে এক্স ওয়াই এবং জেড 4000 টাকায় একটি কাজ করার চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3/4 অংশ কাজ করলো এবং বাকি কাজটি জেড একা শেষ করলো। জেড এর মজুরি টাকা কত হবে। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই এবং রয়েছে জেড। তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই কত কাজ করেছে না 3/4 অংশ কাজ করেছে এবং জেড কত অংশ কাজ করবে না পুরো কাজ হচ্ছে 1 থেকে কি করবে 3/4 বিয়োগ করবে, তার মানে এক্স প্লাস ওয়াই করবে 3/4 অংশ আর জেড একা করবে তোমার 1/4 অংশ। তাহলে এটাই হচ্ছে তাদের কর্মদক্ষতার অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে, দুটো রাশিকে 4 দ্বারা গুণ করো, তাহলে কত হবে না এক্স প্লাস ওয়াই এর কর্মদক্ষতা হবে 3 আর জেড এর একার কর্মদক্ষতা হবে কত না 1। টোটাল মোট কর্মদক্ষতা হচ্ছে 3 প্লাস 1 মানে হচ্ছে 4। কারণ দেখো টাকা পয়সা তোমাদের এই কাজের ক্ষেত্রে মজুরির ক্ষেত্রে কর্মদক্ষতা অনুসারে টাকা তোমাদের মজুরি ভাগ হয়। তাহলে এখানে দেখো পুরো 4 এককের মান হচ্ছে কত না পুরো 4 এককের জন্য হচ্ছে কত 6000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4 এককের জন্য 4 একক কর্মদক্ষতার জন্য এখানে মজুরি হচ্ছে কত না 6000 টাকা। এখানে জেডের বলেছে জেডের মজুরি কত, তাহলে এখানে 1 এককের মান আমরা বার করব, সেটাই হবে তোমার জেডের মজুরি। ঠিক আছে, জেডের মজুরি তাহলে কত হবে না 6000 বাই হচ্ছে 4, তার মানে হচ্ছে 4 15 60 মানে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা। তাহলে জেডের মজুরি হবে কত 1500 টাকা, তার মানে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হবে সঠিক উত্তর। এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে, অর্থাৎ 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো 12 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো একটি ট্রেন একটি সাঁকো
অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? সাঁকো মানে হচ্ছে এখানে এটা খুঁটি হবে, ঠিক আছে, সাঁকো না হয়ে এটা কি করবে না খুঁটি, ঠিক আছে, খুঁটি। তাহলে কি হচ্ছে না একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করে 9 সেকেন্ড সময় নেই। যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে দেখো, এখানে সর্বপ্রথম ট্রেনের গতিবেগ যেটা কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া রয়েছে একে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসব, ঠিক আছে। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে কত? 48 কিলোমিটার প্রতি ঘন্টা। একে আমরা মিটার প্রতি সেকেন্ডে যদি আনতে চাই তাহলে কত দ্বারা গুণ করব না 5-এর 18 দ্বারা, ঠিক আছে। 5-এর 18 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা চলে এলো কিসে না মিটার প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9 সেকেন্ড সময় কতটা পথ অতিক্রম করবে ট্রেন না 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে না গতিবেগ গুণিত হচ্ছে টাইম। এখানে গতিবেগ হচ্ছে কত না 48 গুণিত কত হবে না 5-এর 18 গুণিত কত হবে না সময়ের মান হচ্ছে কত এখানে 9 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9 দুগুণে হচ্ছে কত 18 আর 2 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে 24, তাহলে 24 গুণিত 5 মানে হচ্ছে 120 মিটার। তাহলে ট্রেনটি 9 সেকেন্ডে কতটা পথ যাবে? 120 মিটার। তার মানে ট্রেনটি নিচের দৈর্ঘ্য হচ্ছে কত 120 মিটার হবে, ঠিক আছে। কোনো একটা খুঁটিকে অতিক্রম করা, ঠিক আছে, খুঁটিকে অতিক্রম করা তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো এবার চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউপি কেপির ক্ষেত্রে। একটি 400 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ট্রেনটির গতি কত হবে কিলোমিটার প্রতি ঘন্টাতে? সর্বপ্রথম আমরা ট্রেনের গতিকে ধরে নেব কত না 1 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার দেখো ব্যক্তি এবং ট্রেনের এদের গতির অভিমুখ হচ্ছে পরস্পর হচ্ছে বিপরীত। তার মানে আপেক্ষিক গতিবেগ অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি কত হবে না দুজনের গতিবেগকে যোগ করতে হবে। তার মানে এক্স প্লাস কত হবে না 20, তার মানে এক্স প্লাস 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ট্রেন দ্বারা কোনো মানুষ বা কোনো খুঁটি অতিক্রম করা তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে ট্রেনটি দেখো ট্রেনটির আপেক্ষিক গতিবেগ হচ্ছে কত এক্স প্লাস 20, ঠিক আছে। তাহলে মানুষটিকে অতিক্রম করতে কত সময় লাগলো ট্রেনটির না 36 সেকেন্ড। তার মানে ট্রেনটি দ্বারা 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে না অতিক্রান্ত দূরত্ব সমান হবে রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হচ্ছে কত এক্স প্লাস 20 গুণিত কত হবে না কত সময় লেগেছে না 36 সেকেন্ড। যেহেতু দেখো গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে তার মানে 36 সেকেন্ডকে ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে সেকেন্ডকে আমরা কত দ্বারা ভাগ করব না 3600 দ্বারা। তাহলে এটা কি হয়ে গেল না ঘন্টাতে চলে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব কাটাকাটি করব। দেখো এটাকে কাটলে কত হবে না 100, তার মানে কত হলো না অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে এক্স প্লাস 20 বাই কত না 100 এত মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান কত হবে এক্স প্লাস 20 বাই কত হবে না 100। তাহলে এখানে শর্তানুসারে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 20 বাই 100 সমান হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য, সরি এটা কিলোমিটারে হবে, ঠিক আছে, কিলোমিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 400 মিটার। তাহলে সমান 400 মিটারকে আমরা কিলোমিটারে নিয়ে আসবো কত দ্বারা ভাগ করবো না 1000 দিয়ে, ঠিক আছে। 1000 দিয়ে মিটারকে ভাগ করলে কিলোমিটার হয়ে গেল। এবার কাটাকাটি করবো, দেখো দুটো শূন্য আর এই শূন্য আর এই শূন্য কাটাকাটি। তাহলে কত হচ্ছে না এক্স প্লাস 20 সমান হচ্ছে কত না 40, ঠিক আছে। এক্স প্লাস 20 সমান 40। তাহলে এক সমান কত হবে 40 মাইনাস 20 তার মানে হচ্ছে 20, অর্থাৎ ট্রেনের গতিবেগ হচ্ছে কত 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ হবে সঠিক উত্তর। এবার চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে না এখানে দেখো কি বলছে একজন সাঁতারু স্থির জলে গতি হচ্ছে কত 9 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করুন যখন নদীর বহমান গতি হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে দেখো অনুকূলে বেগ সমান আমরা কি জানি না ওর নিজস্ব বেগ বা স্থির জলে বলতে পারি স্থির জলে ওর বেগ মানে নিজস্ব বেগ বা স্থির জলে বেগ
প্লাস হচ্ছে কিনা স্রোতের বেগ। যদি এই দুটো জিনিসকে আমরা যোগ করে দিই তাহলে পাই তার আমরা অনুকূলে বেগ। ঠিক আছে, তো এখানে দেখো নিজস্ব বেগ দেওয়া রয়েছে কত না 9 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ দেওয়া রয়েছে কত 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সাঁতারুর অনুকূলে বেগ কত হবে 9 + 6, তার মানে হচ্ছে কত না অনুকূলে বেগ হবে ওর 15 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার চলো পরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন। দেখো কি বলছে, এখানে বলছে যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 2376, সংখ্যা দুটির গসাগু হচ্ছে 33, একটি সংখ্যা হচ্ছে 297, অপর সংখ্যাটি কত? আমরা কি জানি না দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। দেখো একটি সংখ্যা তার মধ্যে দেওয়া রয়েছে কত 297, অপর সংখ্যাটিকে আমরা ধরে নিচ্ছি কি না এ। তাহলে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু হচ্ছে কত 2376 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে কত না 33। তাহলে আমরা এ সমান লিখতে পারি 2376 ইন্টু 33 বাই কত হবে না 297। ঠিক আছে, 33 দ্বারা যদি 297কে আমরা কাটি তাহলে কত হবে না 9। এবার 9 দ্বারা 2376কে যদি ভাগ করি তাহলে কত হবে না 9 দুগুণে কত হবে 18, এখানে নামছে কত 57, তার মানে 6 নাম হবে 54, তারপর নামছে 36, তার মানে 4 নাম 36। তাহলে অপর সংখ্যাটির মান হবে কত না 264। ঠিক আছে, 264। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্ন এখানে কি বলছে দেখো, এখানে বলছে দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত হচ্ছে 1:2 এবং 2:3। ঠিক আছে, তার মানে এখানে দেখো দুই প্রকার লোহা রয়েছে। ঠিক আছে, দুই প্রকার মানে মিশ্র ধাতু রয়েছে, টিন আর লোহা। ঠিক আছে, টিন এবং লোহা। প্রথম প্রকার অনুপাত হচ্ছে কত 1:2, দ্বিতীয় প্রকার মিশ্রণ হচ্ছে টিন আর লোহা এসএন হবে টিনের সংকেত হচ্ছে এসএন। ঠিক আছে, তাহলে টিন এবং দ্বিতীয় প্রকার মিশ্রণের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, 2:3। প্রশ্নে বলেছে দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হবে? অ্যালিগেশন না লাগিয়েও আমরা করতে পারি। দেখো প্রথম প্রকার মিশ্রণে টিনের পরিমাণ কত হবে না, প্রথম প্রকার মিশ্রণে টিনের পরিমাণ হবে 1/3 ইন্টু প্রথম প্রকার কত নেওয়া হয়েছে 3x ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম প্রকার নেওয়া হচ্ছে কত 3x আর দ্বিতীয় প্রকার নেওয়া হচ্ছে কত না 4x এত একক। তাহলে দেখো 3x এককে টিনের পরিমাণ হবে 1/3 ইন্টু কত হবে না 3x, তার মানে হচ্ছে কত x একক। ঠিক আছে, লোহার পরিমাণ কত হবে না 2/3, মানে লোহার আনুপাতিক ভাগ আর হচ্ছে কত 2/3 ইন্টু কত হবে না 3x, তার মানে কত হচ্ছে এর হচ্ছে 2x, লোহার পরিমাণ হচ্ছে 2x। দ্বিতীয় মিশ্রণে টিনের পরিমাণ কত হবে না 2/5 ইন্টু কত হবে না 4x, তার মানে এটা হয়ে গেল কত মানে 8x বাই হচ্ছে কত না 5 এত। ঠিক আছে, এবার লোহা কত হবে না লোহা হবে কত না 3/5 ইন্টু কত হবে না 4x, তার মানে হচ্ছে কত না 12x বাই হচ্ছে কত 5। তাহলে এবার নতুন মিশ্রণে দেখো নতুন মিশ্রণে টিন এবং লোহার অনুপাত কত হবে, এখানে আমরা করব নতুন মিশ্রণে টিন প্লাস হচ্ছে লোহা, টিন অনুপাত লোহা। টিনের পরিমাণ হচ্ছে প্রথম প্রকারের টিনের পরিমাণ হচ্ছে x একক, তার মানে x লিখবো, প্লাস দ্বিতীয় প্রকার মিশ্রণে টিনের পরিমাণ হচ্ছে কত 8x বাই কত না 5। ঠিক আছে, 8x বাই 5 অনুপাত প্রথম প্রকার মিশ্রণে লোহার পরিমাণ হচ্ছে কত 2x আর দ্বিতীয় প্রকার মিশ্রণে লোহার পরিমাণ হচ্ছে কত 12x বাই কত হবে না 5। ঠিক আছে, দেখো একে যদি আমরা ভগ্নাংশ করি হরে আমরা 5 পাবো, এখানেও হরে 5 পাবো, তার মানে কত হবে 5x প্লাস 8x মানে কত আসবে এখানে 13x বাই 5। ঠিক আছে, অনুপাত এখানে হবে 5 দুগুণে 10 আর 12 হচ্ছে কত না 22x বাই কত আসবে না 5। এখানে 5 ক্যান্সেল, x ক্যান্সেল, তার মানে কত হবে না 13 অনুপাত হচ্ছে 22। ঠিক
ঠিক আছে, 13:22। তাহলে নতুন প্রকার মিশ্রণে টিন এবং লোহার অনুপাত হবে 13:22। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে। চলো দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, এক ব্যবসায়ী 15% ছাড় দিয়ে একটি বই বিক্রি করে 20% লাভ করে। বইটির ক্রয় মূল্য যদি 170 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? ঠিক আছে, এখানে দেখো 20% লাভ, তার মানে কি না ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে না 120। ঠিক আছে, 120। আবার দেখো ধার্য মূল্যের উপর আবার 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, ডিসকাউন্ট সর্বদা ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য যদি 1 টাকা হয় তাহলে 100-এর 85% হবে কত না 120। ঠিক আছে, 100-এর 85% হবে কত 120, যেহেতু 15% ডিসকাউন্ট দেওয়া রয়েছে। সর্বপ্রথম আমরা মার্কেট প্রাইসের মানটা আমরা বার করব। তাহলে দেখো 100-এর 85%, তার মানে 1 গুণিত 85/100 সমান হচ্ছে কত এখানে 120। ঠিক আছে, 120 কাটাকাটি করব আমরা। দেখো 5×17 হচ্ছে 85, আর এখানে 5×20 হচ্ছে কত না 5×20 হচ্ছে 100, আর 5×17 হচ্ছে 85। তাহলে x-এর মান হচ্ছে কত? x-এর মান হচ্ছে কত? 12 দুগুণে হচ্ছে 24, 12 দুগুণে হচ্ছে 24, মানে 2400 বাই কত না 17। ঠিক আছে, ধার্য মূল্যের মান হচ্ছে এত। আর এখানে দেখো প্রশ্নতে কি বলা রয়েছে, ক্রয় মূল্যের মান হচ্ছে কত 170 টাকা। তার মানে এই 100 এককের মান দেওয়া রয়েছে কত 170 টাকা। এখানে বলেছে ধার্য মূল্য কত, তার মানে 100 মান যদি 100 এককের মান যদি 170 টাকা হয় তাহলে 2400/17 এককের মান হবে, সেটা হবে ধার্য মূল্য। তাহলে দেখো এখানে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করে দিতে পারি যে 100 এককের মান হচ্ছে কত 170 টাকা। ঠিক আছে, 170 টাকা। তাহলে 2400/17, ঠিক আছে, 2400/17 মান কত হবে না দেখো 170 হচ্ছে কত না 100-র মান, গুণিত কত হবে না গুণিত হবে কত 2400 কত হবে না 17। ঠিক আছে, এবার আমরা কি করব কাটাকাটি। দেখো 170-কে কাটলে কত হবে না 10, আর এই 0 সাথে এই 0 ক্যান্সেল, আর এই 0 সাথে এই 0 ক্যান্সেল। তাহলে ধার্য মূল্যের মান হবে কত না 240 টাকা। ঠিক আছে, 240 টাকা। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব আমরা 18 নম্বর প্রশ্নে। আজকের 18 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, বার্ষিক 10% হারে মানে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে 6 মাস অন্তর। তাহলে 6 মাস অন্তর যদি লেনদেন হয় তাহলে 1 বছরে কতবার লেনদেন হবে না 2বার। ঠিক আছে, এখানে 2বার লেনদেন হবে। আর তার মানে এখানে দেখো সুদের হার হচ্ছে 10% হচ্ছে 72, তার মানে 6 মাস অন্তর যদি সুদের হার 6 মাস অন্তর সুদের হার কত হবে না 10% হচ্ছে কত না এটা হচ্ছে 72, মানে 12 মাসের জন্য। তাহলে 6 মাসের জন্য কত হবে না 5%। ঠিক আছে, আর 5% মানে কত হবে না 5/100, তার মানে হচ্ছে কত না 1/20। আমরা জানি নিচের যেটা হয় হর সেটা হচ্ছে তোমার আসল, উপরে যেটা হয় সেটা হচ্ছে তোমার সুদ। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে তোমার 2বার লেনদেন হওয়ার জন্য এরকমভাবে 2বার লিখে নেবে পি এবং এ। যদি আসলের পরিমাণ 20 হয় তাহলে সুদে আসলে কত হবে না 20 + 1 মানে কত হবে সুদে আসলে 21। 2বার লেনদেন তার মানে 2বার লিখে নেবে। ঠিক আছে, তার মানে 20 হচ্ছে কত 400, আর 21 হচ্ছে কত 441। এখানে কি বলেছে কত সুদ আসলে কত টাকা পাওয়া যাবে, তার মানে 400-র মান যদি 15,000 হয় তাহলে 441-এর মান সেটাই হবে তোমার সুদ আসলের পরিমাণ। তাহলে দেখো 15,000, এই 15,000 টাকা এটা হচ্ছে কার মান না 400-র মান হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 400-র মান। তাহলে তোমার 441-এর মান কত হবে? ঠিক আছে, 441-এর মান বার করতে হবে। দুটো শূন্যর সাথে দুটো শূন্য ক্যান্সেল। এখানে দেখো 75 দুগুণে হচ্ছে কত না 150, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4। ঠিক আছে, এবার 75 এবং 441-এ আমরা গুণ করব। দেখো 441 এবং 75 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত 5-একে 5, 4-5-এ হচ্ছে 20, 4-5-এ 20, 2-এ হচ্ছে কত 22, গুণ তারপরে হচ্ছে 7-একে 7,
4 সাথে হচ্ছে 28, 4 সাথে 28 আর 2 হচ্ছে কত 30, তার মানে হচ্ছে 5 7 8 আর 2 হচ্ছে কত 10, এটা হচ্ছে 3 3, তার মানে হচ্ছে কত না 3 3 0 7 5 বাই কত না 2, তাহলে হচ্ছে কত 2 1 2, তারপরে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তারপর 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। ঠিক আছে, সুদে আসলের পরিমাণ হচ্ছে 16,537.50 টাকা। তার মানে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ হলো সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার চলে যাব আমরা 19 নম্বর প্রশ্নে। দেখো 19 নম্বর প্রশ্ন, দেখো 19 নম্বর প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা কমেন্ট করে জানাবে 19। ঠিক আছে, দেখো 20 নম্বর প্রশ্ন, দেখো 20 নম্বর প্রশ্নটি আমি তোমাদের সমাধান করে দেখাবো। এখানে দেখো a অনুপাত b সমান হচ্ছে 2:3, b অনুপাত c সমান হচ্ছে 9:7, c অনুপাত d সমান হচ্ছে 14:15 হলে a অনুপাত b অনুপাত c অনুপাত d সমান কত হবে। তাহলে দেখো এটা কিভাবে করবে, শর্ট ট্রিকের মাধ্যমে। a অনুপাত b সমান হচ্ছে কত না 2:3, ঠিক আছে 2:3। এবার b অনুপাত c সমান দেওয়া রয়েছে কত না b অনুপাত c দেওয়া রয়েছে কত তোমার 9:7, ঠিক আছে 9:7। তারপরে c অনুপাত d সমান দেওয়া রয়েছে, দেখো c অনুপাত d সমান দেওয়া রয়েছে কত 14 হচ্ছে কত 15। ঠিক আছে, এরপরে দেখো মন দিয়ে তোমরা দেখো, এই যে এখানে দেখো দুটো ড্যাশ থাকলো, ঠিক আছে এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, এর এই পাশে হচ্ছে কত দুটো ড্যাশ। তাহলে দেখো এখানে এই ড্যাশ প্রথম লাইনে যে ড্যাশগুলো কি দ্বারা পূর্ণ হবে, এখানে রয়েছে 3, তার মানে 3 দ্বারা পূর্ণ হবে। ঠিক আছে, এটা রয়েছে 9, তার মানে এটা 9 দ্বারা পূর্ণ হবে, মানে তার নিকটবর্তী সংখ্যা দ্বারা পূর্ণ হবে। এটা 7 দ্বারা পূর্ণ হবে, এটা 14 দ্বারা পূর্ণ হবে। ঠিক আছে, এবার কি করবে না এবার দাড়ি দিয়ে দেবে, এভাবে লাইন দিয়ে দেবে। এবার হবে তোমার a অনুপাত b অনুপাত c অনুপাত d সমান কত হবে না 2 গুণিত 9 গুণিত 14, লিখে নেবে একবার 2 গুণিত 9 গুণিত 14। ঠিক আছে, অনুপাত বিটা সমান কত হবে, b সমান 3 গুণিত 9 গুণিত কত না 14। ঠিক আছে, এবার c এর মান কত হবে না 3 গুণিত 7 গুণিত 14। ঠিক আছে, এবার d এর মান কত হবে না 3 গুণিত 7 গুণিত 15। এবার আমরা দেখব কাটাকাটি যাবে কিনা। ঠিক আছে, এখানে দেখো 9 রয়েছে, 9 রয়েছে, 3 রয়েছে, 3 গুলো কাটাকাটি যাচ্ছে, দেখো 3 3 3, আর এটাকে যদি আমরা কাটি তো 3 হবে। ঠিক আছে, দেখো 2 14 14, আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে কত হবে, কাটাকাটি যাচ্ছে নাকি না যাবে, 3 যাবে কি না, আর তো যাচ্ছে না, না 7 গুলো যাচ্ছে, দেখো এই 7 7, 7 দুগুণে হচ্ছে কত 14, আর 7 দুগুণে 14। ঠিক আছে, আর আশা করি যাবে না, তাহলে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে এটা হচ্ছে 12। ঠিক আছে, এটা হচ্ছে কত 9 দুগুণে হচ্ছে কত না 18। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে 14, আর ডিটা হচ্ছে কত 15। তাহলে a অনুপাত b অনুপাত c অনুপাত d সমান কত হবে 12 অনুপাত 18 অনুপাত 14 অনুপাত 15। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে 12 অনুপাত 18, এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা নতুন দেখছো, ঠিক আছে তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো এবং তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। ঠিক আছে, তোমরা সময় ধরে প্র্যাকটিসের জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।